ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার বিরুদ্ধে দুর্নীতি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, এবার তার বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য। ইসরায়েলি পত্রিকা হারেদস জানিয়েছে, 7 অক্টোবরের হামলার বিষয়ে আগে থেকে জানা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেননি নেতানিয়াহু। এর জন্য রাষ্ট্রদ্রোহের গুরুতর অভিযোগের মুখোমুখি হচ্ছেন তিনি। শুধু তাই নয়, সেদিনের হামলায় হামাসকে কাতারের মাধ্যমে অর্থের যোগান দেওয়া এবং নিজেদের সৈন্য দিয়েই ইসরায়েলি মানুষদের সেদিন হত্যা করান তিনি। 7 অক্টোবরের ঘটনায় নেতানিয়াহুর ভূমিকা নিয়ে ইসরায়েলি জনগণের মধ্যে আগে থেকে বিতর্ক হয়েছে। সেই সময় যুক্তি দেওয়া হয়েছিল, হামাস 7 অক্টোবরে 1200 জনকে হত্যা করেছে। তবে উপলব্ধ প্রমাণের সাথে এটি অসঙ্গতিপূর্ণ, কেননা হামাসের কাছে কোনো অস্ত্র সরঞ্জামই এতটা কার্যকর ছিল না যে এতটা অল্প সময়ে এমন প্রভাব ফেলতে পারে। হারেদস পত্রিকা জানিয়েছে, সেদিন কর্তব্যরত সৈন্য এবং এলাকার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য থেকে প্রকাশ করে যে হানিবাল নির্দেশিকার আদেশ দেওয়া হয়েছিল এবং ওই অঞ্চলে পাঠানো ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিজস্ব সৈন্য এবং নাগরিকদের হত্যা করেছিল, যাতে তারা হামাসের হাতে আটক না হয়। অন্য কথায়, নেতানিয়াহুর দায় কেবল হাজার হাজার ফিলিস্তিনিদের গণহত্যাই নয়, বরং তার নিজস্ব সৈন্য ও মানুষদের হত্যার জন্য তিনি দায়ী। 7 অক্টোবর ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান আমান এবং চিফ অব স্টাফ তাদের ব্যর্থতার কারণে পদত্যাগ করেছিলেন। এরপর নেতানিয়াহু শিন বেইটের প্রধান রোনেন বারের পদত্যাগ চেয়ে বসেন। তবে রোনেন বার পদত্যাগ করা থেকে বিরত থাকেন এই বলে যে তারা দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে আসছেন এবং এই পর্যায়ে পদত্যাগ করা তার পক্ষে উপযুক্ত হবে না। মূলত নতুন সংকট এখান থেকেই শুরু। নেতানিয়াহু তার বিবৃতিতে বলেন, তিনি আর শিনবেট প্রধান রোনেন বারকে বিশ্বাস করেন না এবং তাই তার সাথে কাজ করতে চান না। যদি রোনেন পদত্যাগ না করেন, তাহলে তিনি তাকে বরখাস্ত করবেন। তাছাড়া ইসরায়েলি আইন অনুসারে প্রধানমন্ত্রীর শিনবেট প্রধানকে বরখাস্ত করার ক্ষমতা রয়েছে। তবে রোনেন বারের আপত্তির প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রতিক্রিয়া জানায় যে প্রধানমন্ত্রী শিনবেট প্রধানকে বরখাস্ত করার ক্ষমতা রয়েছে, তবে পরিস্থিতির অসাধারণ সংবেদনশীলতা এবং বিষয়টির অভূতপূর্ব প্রকৃতি, সেই সঙ্গে এই উদ্বেগ রয়েছে যে এই বরখাস্ত অবৈধতা এবং স্বার্থের সংঘাতের দ্বারা কলঙ্কিত হবে। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শিনবেট প্রধানের পদ প্রধানমন্ত্রীর প্রতি ব্যক্তিগত আস্থার পদ ছিল না এবং প্রধানমন্ত্রীর অভিযোগ করা আস্থার অভাব বরখাস্তের জন্য যথেষ্ট নয়। আরও জানা গেছে, শিনবেট প্রধানকে অভিশংসন প্রক্রিয়া শুরু করার জন্য নেতানিয়াহুকে প্রথমে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে একটি অনুকূল মতামত নিতে হবে। তারপর যদি আইনি উপদেষ্টা বোর্ড সিদ্ধান্ত নেয় যে প্রধানমন্ত্রীর উপস্থাপিত ভিত্তিগুলো অভিশংসনের জন্য যথেষ্ট, তাহলে নেতানিয়াহু তার কর্তৃত্ব প্রয়োগ করতে পারেন। তবে প্রকৃতপক্ষে নেতানিয়াহুর সাথে একটি বৈঠকে অ্যাটর্নি জেনারেল গালি বাহারফ মিয়ারা তাকে ব্যক্তিগতভাবে জানিয়ে দিয়েছেন, শিনবেইটের সাথে স্বার্থের দ্বন্দ্বের কারণে তাকে বরখাস্ত করা উপযুক্ত হবে না। তবে নেতানিয়াহু সমস্ত আইনি সতর্কবার্তা উপেক্ষা করে ঘোষণা করেন, তিনি তার সরকারি অংশীদারদের সহায়তায় রোনেনকে বরখাস্ত করেছেন। ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রীদের একজন এহুদ ওলমার্ট বলেছেন, ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হামাস বা ইরান নয়, ইসরায়েলের আসল শত্রু নেতানিয়াহু। এরা সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় রাষ্ট্রকে দুর্বল করে দেয়। তিনি আরও উল্লেখ করেন, নেতানিয়াহু যদি পদত্যাগ না করেন, তাহলে দেশটি দ্রুত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ভূখণ্ডটিতে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় 50,700 জনে পৌঁছে গেছে। সোমবার 7 এপ্রিল এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা বলছে, দেইর আল বালাহের 5টি এলাকার বাসিন্দাদের তাদের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েল গাজার মধ্যাঞ্চলে নতুন করে ব্যাপক
ব্যাপক বোমাবর্ষণ করেছে। সর্বশেষ এই হামলার ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। গাজায় ইসরায়েলি বোমাবর্ষণের একদিন পর নতুন করে এই হামলা চালানো হলো। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, গাজা শহরের পূর্বে আল নাখিল স্ট্রিটে ইসরায়েলি কামানের গোলাবর্ষণে 8 শিশুসহ 10 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র জানিয়েছে। ওই সূত্র আরও জানিয়েছে, কেন্দ্রীয় শহর দেইর আল বালাহেও ইসরায়েলি বিমান হামলায় 5 জন নিহত হয়েছেন। আরেকটি মেডিকেল সূত্র জানিয়েছে, গাজা শহরের পূর্বে সুজাইয়াপাড়া লক্ষ্য করে বিমান হামলায় 3 জন নিহত হয়েছেন। গত সপ্তাহান্তে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা চলাকালীন গাজার উপর আক্রমণ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। গাজায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সরাসরি দায়ী করেছে হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি এই হামলাকে ফিলিস্তিনি নির্মূল যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছে। হামাস দাবি করেছে, ইসরায়েলি বাহিনী গাজা, রাফা, খান ইউনুস, দেইর আল বালাহ ও গাজা সিটির তুফাহ এলাকায় বর্বর গণহত্যা চালিয়েছে। তারা বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই হামলা চালিয়ে যেতে পারছে ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক ও সামরিক সমর্থনের কারণেই। বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের হাতে সংগঠিত ভয়াবহ গণহত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরাসরি দায়ী। হামাস ইউনিসেফের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ফিলিস্তিনি শিশুদের হত্যাযজ্ঞ বন্ধে জরুরি পদক্ষেপ নেয়। একই সঙ্গে তারা আরব ও ইসলামী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই নির্মূল অভিযানের বিরুদ্ধে সুস্পষ্ট ও কার্যকর পদক্ষেপ নেয়। মধ্যপ্রাচ্যের 6 দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে কঠোর ভাষায় সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি। সতর্কবার্তায় বলা হয়, এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে, বিশেষ করে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়, তাহলে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। এক সিনিয়র ইরানি কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পরই এই প্রতিক্রিয়া এসেছে। এই পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থা দৃঢ় করেছে। এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে। একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে। এই অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে। নতুন পরমাণু চুক্তিতে ইরানের ওপর সর্বোচ্চ চাপ কৌশল নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তিতে রাজি না হলে ইরানের ওপর বোমা ফেলবেন, কিন্তু তাতে কাজ হয়নি। ফলে ইরানের সঙ্গে এবার সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইরান জানিয়েছে তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে চায়। এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, পরোক্ষ আলোচনায় আমরা জানতে পারব যুক্তরাষ্ট্র আদৌ একটি রাজনৈতিক সমাধানে আগ্রহী কিনা। যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায় তাহলে শীঘ্রই এই ধরনের সংলাপ শুরু হতে পারে। এই আলোচনায় ইরানের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বা তার উপমন্ত্রী মজিদ তাখুদ রাভাঞ্চির নাম বিবেচনায় আনা হতে পারে। তবে ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, এই পথ সহজ হবে না, বরং তা হতে পারে জটিল ও অনিশ্চিত।
ইরানের পরমাণু ইস্যুতে দেশটির সঙ্গে কয়েক দশক ধরে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা ও অনেক আলাপ আলোচনার পর 2015 সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়। কিন্তু 2018 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদকালে ঐতিহাসিক ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। এতে ওয়াশিংটন তেহরান সম্পর্কে জটিলতা তৈরি হয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নতুন চুক্তির জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছেন ট্রাম্প। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাশের পর এর প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এবার বিক্ষোভের মধ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপির এক নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিজেপির ওই নেতা সংগঠনটির সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে রবিবার সন্ধ্যায় বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি আসকার আলীর বাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। বিজেপির ওই নেতা সংগঠনটির সংখ্যালঘু মোর্চার মণিপুর সভাপতি আসকার আলী বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার এই ঘটনা ঘটে। এছাড়াও এনডিটিভি বলছে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশের বিরুদ্ধে রবিবার রাজ্যের বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সমগ্র রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার এলাকা লিলং এলাকায় 102 নম্বর জাতীয় সড়কে আয়োজিত এক সমাবেশে 5,000-এর বেশি মানুষ অংশ নিয়েছিলেন। আইন শৃঙ্খলা রক্ষার জন্য নিরাপত্তা বাহিনী আগে থেকেই সেখানে উপস্থিত থাকলেও পরে আধা সামরিক বাহিনী এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। এছাড়া নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় আলিয়া মাদ্রাসা এলাকা দিয়ে লিলং হাওরেবিতে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। রবিবার দুপুরে নামাজের পর বিভিন্ন মুসলিম এলাকায় প্রতীকী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সেখানে বিভিন্ন স্লোগান দেন এবং ফেস্টুন প্রদর্শন করেন। এছাড়া সকাল থেকেই বিভিন্ন মুসলিম এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে এই ধরনের পদক্ষেপকে মুসলিম সম্প্রদায়ের সদস্যরা তাদের মনোবল ভেঙে ফেলা এবং যে কোনো ধরনের গণতান্ত্রিক প্রতিবাদ ও সমাবেশ করা থেকে বিরত রাখার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। কিছু এলাকা থেকে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে ছোটখাটো সংঘর্ষের খবর পাওয়া গেছে। এদিকে থৌবালের ইরং চেসাবাতে সকালে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত নিরাপত্তা বাহিনী মুসলিমদের একটি সমাবেশকে জোরপূর্বক বন্ধ করে দিতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়। তবে এখনো পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সমাজকর্মী এবং সম্প্রদায়ের নেতা সাকিব আহমেদ সমাবেশে অংশ নিয়ে বলেন, ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতির পরিপন্থী, কারণ এটি মুসলিম সম্প্রদায়ের কাছে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। ইসফল পূর্বের খত্তি আওয়াং লেইকাং, কৈরাং মুসলিম এবং কিয়ামগি মুসলিম এলাকা এবং বিষ্ণুপুর জেলার সেরা সহ অন্যান্য এলাকা থেকে বিক্ষোভের খবর পাওয়া গেছে।